1874 সালে স্বর্ণলতা উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, চক্ষু লজ্জা থাকিলে পুলিশে চাকরি করা সুকঠিন হইবে। কিন্তু 151 বছর পর পুলিশের চক্ষু লজ্জা কোথায় নাবলে খুনিরা পুলিশের সামনে আগের রাতে হুমকি দিয়ে পরের দিন এসে খুন করার সাহস পায়? চক্ষু লজ্জা কোথায় নাবলে পুলিশ কর্তার পরিবার টেনে অকথ্য গালিগালাজ করলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ান শাসক নেতা? সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাতে পুলিশের সামনেই খুনের হুমকি দুষ্কৃতীদের, তারপর সকালে পিটিয়ে খুন। সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলে অভিযোগ জয়নগরে নিহত প্রতিবাদীর পরিবারে। হুমকি নিয়ে কোনো অভিযোগ পায়নি দাবি এসপি। পুলিশ আগেই ব্যবস্থা নিলে কি এড়ানো যেত না এই ভয়াবহ ঘটনা? এ প্রশ্ন তো উঠবেই। দ্বিতীয় প্রশ্ন, মদ গাঁজার আসর থেকে মহিলাদের কটূক্তি, অশালীন আচরণ, স্থানীয়দের গালিগালাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যের কথা বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি দাবি এলাকাবাসী। তাহলে কি আজকাল পুলিশকে ন্যূনতম ভয়ও পাচ্ছে না দুষ্কৃতীরা? তৃতীয় প্রশ্ন, বাম আমলে রাজীব দাসের খুন থেকে তৃণমূলের 13 বছরে অসীম দাম, সৌরভ চৌধুরী কিংবা জয়নগরের সায়েম খান হত্যাকাণ্ড, শাসক বদলালেও কেন পাল্টায় না রাজ্যের এই অন্ধকার ছবিগুলো? মস্তান দমনে কি বারবার রাজনৈতিক সদিচ্ছের অভাব দেখা যায়? চতুর্থ প্রশ্ন, ফ্ল্যাট থেকে হাসপাতাল দেখা মিলল না কোথাও, বেপাত্তা অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দেয়া ডাক্তার হিটলার চৌধুরী। বিএমওএইচ কিভাবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? প্রশ্ন ডাক্তারদের। তাহলে কি গোটাটাই প্রশাসন আর রাজনীতির অশুভ আঁতাত? পঞ্চম প্রশ্ন, এসএসসি নিয়ে ফের মামলার জট। নতুন পরীক্ষাবিধি থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের পর মামলা। নতুন পরীক্ষাও কি এবার বিষবাও জলে? ষষ্ঠ প্রশ্ন, হু করে সংক্রমণ বৃদ্ধির আবহেই এ দফায় রাজ্যে প্রথম করোনার বলি। কলকাতার হাসপাতালে মৃত্যু হলো 43 বছরের মহিলা। সত্যি উদ্বেগের পরিস্থিতি, কি বলছেন বিশেষজ্ঞরা? তবে শুরুতেই দেখাবো রাতে পুলিশের সামনেই হুমকি, কয়েক ঘন্টা পর সকালে এসে পিটিয়ে খুনের অভিযোগ। জয়নগরে প্রতিবাদীর নৃশংস হত্যাকাণ্ডে বড়সড় প্রশ্নে পুলিশের ভূমিকা। পুলিশের সামনে হুমকি দিয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে লাশ ফেলবো, মার্ডার করব। কাল সকাল 7টার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো। সকাল 7:45টার মধ্যে আমার ভাই মার্ডার হয়েছে। বাস্তব নয়, এই যেন বলিউডের থ্রিলার ফিল্ম। অভিযোগ, প্রথমে পুলিশের সামনে খুনের হুমকি দেয়া হয়, তারপর টাইম ধরে এসে দুষ্কৃতীদের হামলা, খুন। ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কোথায় উবে গেল পুলিশের ভয়? এ তো বলে বলে খুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির হলোটা কি? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সামনে হুমকি দিচ্ছে যে কাল সকালে মার্ডার করে দেখিয়ে দেবো। পুলিশ আমাদের বললো তোমরা, ওরা উত্তেজিত হচ্ছে, ওদের স্টেটমেন্ট আমরা করবো, তোমরা প্রচারণা পা দিও না, আমরা বিষয়টাকে দেখে দেবো। দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত 32 বছরের সায়েম খান পেশায় একজন পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগরের বকুলতলা। কালকের পুলিশ এসেছিল, পুলিশ থাকাকালীন তারা বলেছিল যে আজকের যদি না কিছু করতে পারি কালকে কিন্তু মার্ডার করে দেবো। বকুলতলা থানার অন্তর্গত এই যে মোড় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পশ্চিম রূপনগর চৌরাস্তার মোড়, এখানে যে এই বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি অফিস রয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসের নিচে ঠিক এখানেই কিন্তু রীতিমতো প্রতিদিন মদের আসর বসায় সেই সব দুষ্কৃতীরা, যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তেমনটাই অভিযোগ। গত পরশুদিন রাতে তারা কিন্তু ঠিক একই রকমভাবে এখানে মদের আসর বসায়। মদ খাওয়ার পর তারা সামনেই এই যে কালভার্ট রয়েছে, সেই কালভার্টের মধ্যে গিয়ে বসে এবং সেখানে বসে কিন্তু তারা রীতিমতো কটূক্তি করতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন প্রতিবাদ জানায় নিহত সায়েম খানের পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়, আহত হন উভয় পক্ষের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। ওরা কিন্তু পুলিশের সামনে বলে গিয়েছে যে আমরা কাল সকাল পর্যন্ত আমরা মার্ডার করে দেখিয়ে দেবো। ওদের নামে জিডিভিডি সবকিছু করা হলো, বললো কেস করুন, কালকে সকালবেলা আমরা মিটিয়ে দেবো। রাতের মতো ঝামেলা মিটে গেলেও সোমবার সকালে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। কালভার্ট থেকে প্রায় 100 পা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সায়েম খানের
দাদার দোকান, এইখানটাতে এই সায়েম খানের দাদার দোকানের এখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালাচ্ছিল দুষ্কৃতীরা। সেই সময় সায়েম কিন্তু তার প্রতিবাদ করে এবং ঠিক এই যে জায়গাটা যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, কর্ডন করে রাখা হয়েছে, এইখানটায় কিন্তু ফেলে তাকে এলোপাথারি মারধর শুরু করা হয়। সায়েমের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চিকিৎসার জন্য কলকাতায় আনার পথে মৃত্যু হয় 32 বছরের যুবকের। এর বাবা দেখতে এসেছিল, ওই পথে ছিল, ওরা কারো পায় না, আমার স্বামী ধরে মেরে দিবে। পুলিশ পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বুঝিয়ে বাজিয়ে লাশটা তুলে নিয়েছে। আসামি দুটো একটা তুলেছে, তুলে তাদের পাকার হাওয়ায় বসিয়ে ঠান্ডা পানি বিস্কিট খাওয়াচ্ছে। বারুইপুর পুলিশ সেনা সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যরা এখন অভিযোগ করতেই পারেন, কিন্তু এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সোমবার সকাল 11:35-এ খুনের চেষ্টার যে মামলা দায়ের হয়েছিল তাতেও পুলিশের সামনে হুমকির কোনো অভিযোগ ছিল না। 1 তারিখের যে রাতের ঘটনা যেটা বলছেন আপনি, ওনারা কিন্তু ওই রকমের কোনো কমপ্লেন দেয়নি, এটা অন রেকর্ড আছে। ওনারা থানায় এসেছিলেন, মদ্যপান হয় ওখানে ওরা অবজেকশন করেছিল, প্রতিবাদ করেছিল। আমরা কিন্তু এরকম কোনো খবর পাইনি। সানডে রাতের কথাই বলছি, ওনারা যদি এটাকে আমাদেরকে বলতো তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিতাম। এই ঘটনায় আপাতত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলার কুখ্যাত ডাকাতরা নাকি 19 শতকে চিঠি দিয়ে ডাকাতি করত, মানে বলে বলে ডাকাতি করত, ক্যাচ মি ইফ ইউ ক্যান, পারলে আটকে দেখা। কিন্তু জয়নগরে যা ঘটলো সেটা এইসব ডাকাতির গল্পকে না ফিকে করে দিয়েছে। অভিযোগ যে দুষ্কৃতীরা পুলিশের সামনে রাতে হুমকি দিচ্ছে যে কাল সকালে এসে খুন করে দিয়ে যাব। পুলিশ নিশ্চুপ দর্শক, দুষ্কৃতীরা ফিরে যাচ্ছে, তারপর হুবহু ওই হুমকি অনুযায়ী পরের দিন সকালে এসে প্রতিবাদীকে খুন করে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনের ওপর ন্যূনতম যদি নিয়ন্ত্রণ থাকে, পুলিশ প্রশাসনের ঘটনাবলীর ওপর নিয়ন্ত্রণ থাকে, দুষ্কৃতীরা পুলিশকে ন্যূনতম ভয় পেলে এ ঘটনা এ রাজ্যে কি ঘটা সম্ভব? জেলার এসপি ঘটনা অস্বীকার করছেন, কিন্তু প্রশ্ন হলো এই কোন নৈরাজ্যের দিকে যাচ্ছি আমরা? আমার প্রথম বক্তা শিল্পী সমীর রাইচ। দেখো সুমন, প্রথম কথা, যিনি খুন হলেন ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কারণ এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না ছেলেটিকে। তো তুমি যেটা দিয়ে শুরু করলে যে বাংলার ডাকাতরা বলে বলে ডাকাতি করতেন, এই সমস্ত করতেন, তারপর একটা কাজ ওনারা করতেন, সেটা আবার অনেক অর্থ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতেন, এটাও আমরা শুনেছি, পড়েছি। তো এইখানেও তাই, আমাদের রাজ্যে যে চলছে শাসক দলের দ্বারা বর্তমানে, সেখানে দেখা যাচ্ছে এই যারা খুনটা করলেন বা যারা এই ধরনের অন্যায় কাজগুলো করছেন, পরের দিনই দেখা যাবে তারা রক্তদান শিবির করছে, তারা স্কুলের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরকে সংবর্ধনা দেবে, তারা কত রকম জনহিতকর কাজ করবে, এটা আমরা দেখতে পাবো। এই যারা যারা করেছে তারাই। তার কারণটা হলো এরা প্রত্যেকেই মানে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রত্যেকেই, যার যেখানে শক্তি তারা সেটা প্রয়োগ করছে। তার কারণ পুলিশ এখানে পুরোপুরি নিষ্ক্রিয়। পুলিশের সেই মেরুদণ্ডটা পুলিশ নিজেই ভেঙেছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা পূর্বেও চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে, বা আগামী দিনেও করবেন, যাতে পুলিশকে নিজেদের কন্ট্রোলে রাখা যায়। কিন্তু পুলিশ যে ওতটা নিয়ে আসেন জনসাধারণের কাছে সার্ভিস দেওয়ার জন্য, জনসাধারণকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই ওতটা তারা কিছুতেই পালন করছেন না বা করতে পারছেন না। অধিকাংশ ক্ষেত্রে বলবো, যারা কিয়দাংশ নিশ্চয়ই ভালো পুলিশ আছেন, তাদের কথা আলাদা, বাদবাকিরা তারা নিজেরাই নিজেদেরকে এত কালিমালিপ্ত করছেন। অর্থাৎ এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের সাথে তাদের যে লেনদেন হয় সেটা আমরা দেখেছি কিছুদিন আগে। মাননীয়, আপনারা মাননীয় বললে অনেকে হয়তো রেগে যাবেন, কিন্তু আমি মাননীয়ই বলবো, অনুব্রত মণ্ডল, তিনি বলছেন পুলিশকে তো আমি অনেক কিছু করে দিই। কিভাবে বলেন একজন জনপ্রতিনিধি দিয়ে তিনি সরকারি পুলিশকে অনেক কিছু করে দেন? অর্থাৎ সেই সমস্ত পুলিশেরও যদি কোনো স্বার্থ না থাকে, তাহলে অনুব্রত মণ্ডলের ঘটনায় যা হয়েছে সেই রাত্রে কেন পুলিশ গিয়ে সেখানে অ্যারেস্ট করেনি? এটা একটা সাধারণ মানুষের বেলায় হতো না? সমিতদা, সেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম যে অনুব্রত মণ্ডল পুলিশকে করে দেন, বিনিময়ে পুলিশ কি পেল সেটাও তো জানতে হবে, তদন্তের আওতার ভেতরে আসতে হবে সেটা। আমি সেই কথাটাই বলছি, এই যে পুলিশকে করে দেন এরকম সমস্ত রাজনৈতিক বর্তমান শাসক দলে যারা আছেন, আবারও বলছি শাসক দল মানে সবাই খুব বাজে লোক, এটা আমি বিশ্বাস করি না।
কিন্তু কিয়দাংশ এতটাই মানে কি বলবো বেপরোয়া হয়ে গেছেন, অর্থ তাদের কাছে এতটা চলে এসছে, তারা মানুষকে মানুষ জ্ঞান করেন না, পুলিশকে পুলিশ জ্ঞান করেন না, পুলিশকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, মানুষকে খুন করে তার পরিবারকে টাকা দিয়ে বোঝানোর চেষ্টা করছে প্রতিটি ক্ষেত্রে। এবং এখানে আবারও বলছি, পুলিশের আজকে অকর্মণ্যতার জন্যে আমাদের রাজ্যে আজকে এই ঘটনা। আমাদের দেখুন, আমাদের রাজ্যে দুটো দিক আছে সাধারণ মানুষের বাঁচার। এক, রাজনৈতিক নেতারা যদি সৎ হন তাহলে মানুষ বাঁচতে পারবে, কারণ মানুষের কোনো প্রবলেম হলে তাদের কাছে যাবেন, তারা একটা ঠিকঠাক ডিসিশন দেবেন এবং পুলিশকে অ্যাকশন নিতে বাধ্য করবেন। আরেকটা হলো, রাজনৈতিক নেতারা যখন দেখা যাচ্ছে আমাদের রাজ্যে অধিকাংশই অসৎ এবং তারা বিভিন্ন রকম অসৎ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত খবর আসছে কোথায় সিবিআই, কোথায় ইডি, প্রতিদিন। সেইখানে মানুষের নিস্তার পাওয়ার আরেকটি রাস্তা ছিল একমাত্র, সেটা হলো পুলিশ যদি সঠিক থাকতো। কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য যে পুলিশ রাজনৈতিক দলের যে নেক্সাস, সেটা পশ্চিমবাংলার মানুষকে দিনে 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 আমাদেরকে এতটা ইনসিকিউর করে দিয়েছে। তা না, হ্যাঁ ঠিক এইখান থেকে আমি বলছি যে রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থে কাজ করেছে, এইটুকু নয় মানা যায়, কিন্তু পুলিশ তাদের প্রশাসন যদি প্রশাসনিক দায়িত্ব পালন না করে, তাহলে আবার বলছি যে আমরা প্রত্যেকে নাগরিক হিসেবে প্রশাসনের দিকে, পুলিশের দিকেই তো তাকিয়ে থাকবো। আমি ঠিক এই জায়গা থেকে এই ঘটনায় আবার বলছি, এসপি বলছেন যে লিখিত অভিযোগ হয়নি। আরে যে বাড়ির ছেলেটি সংখ্যালঘু যুবক মারা গেলেন, তারা বলছেন সেটাই কি পুলিশের কাছে যথেষ্ট নয় একটা তদন্ত শুরু করার জন্য? আমি বলছি লিখিত অভিযোগে পুলিশ ছিল না ছিল এ তাত্ত্বিক দয়া করে এসপি সাহেব কোর্টে গিয়ে বলবেন। কিন্তু আমার বক্তব্য, যখন একাধিক আত্মীয় সমস্ত সংবাদ মাধ্যমের সামনে সেই রাতের পুলিশের ভূমিকা তুলে ধরছেন, তখন সেটা চোখ কান বন্ধ করে সুমোটো কি পুলিশের কগনিজেন্সে নিয়ে সে বিষয়ে তদন্ত শুরু করা উচিত নয়? একেবারে পরিষ্কার ল অফ ন্যাচারাল জাস্টিস কি বলে, এ প্রশ্ন রইল আমাদের। পরের প্রতিবেদন। কতদিন ধরে বসছে? ওই 1 মাস, পুরো কন্টিনিউ 1 মাস জানে। হ্যাঁ হ্যাঁ জানে, জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই? না না না, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। মদ গাজার আসর, সেখান থেকেই মহিলাদের কটূক্তি, অশালীন আচরণ, স্থানীয় মানুষদের গালিগালাজ। অভিযোগ, দিনের পর দিন এই অত্যাচার সহ্য করছিলেন জয়নগরের বৈচিবাটির বাসিন্দারা। বাদ ভাঙে রবিবার, শুরু হয় প্রতিবাদ। যে প্রতিবাদের জেরে খুন হন শাইম খান নামে এক যুবক। অভিযোগ, এই দুষ্কৃতী রাত চলছিল দীর্ঘদিন ধরেই। এর আগে মদ খেয়ে ওরা বাড়ি চলে যেত, ওই 15-20 দিন ওরা হচ্ছে এখানে এসে মদ্যপান করে গালাগালি বিশৃঙ্খলা তৈরি করে এখানে। আর এখানে হচ্ছে বাড়ির কারো বাড়ির বউ হোক আর মা হোক, এখানে গেলে তাদের ওপর টোন টিটকারি করে। মদ খাবে, এখানে মোস্তানি করবে, সেটা বিপরীত করতে গেলে তার উপর টর্চারিং হবে। কতদিন ধরে ওরা এখানে এরকম করছে? প্রায় 6-7 মাস ধরে। একটা খুন হলে তার পেছনে 10টা খুনের জন্ম হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এতদিন ধরে এসব চলছিল তো পুলিশ কি করছিল? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কয়েকবার ধরে নিয়ে গেছে, পেটি কেস বার হয়ে এসছে। কুতব দিন এর আগে আমরা ধরেছি, একজন বাড়ির বোর ঘরে ঢুকে তার মোবাইল চুরি করতে বোর গায়ে হাত দিয়েছে, সেটাও আমরা ধরেছিলাম। নিহতের আত্মীয়দের দাবি, তারাও তৃণমূল করে, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল সমর্থক। তারাও টিএমসি, আমরাও টিএমসি। আমাদের ভোট কম, ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে, সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় তৃণমূল নেতাও বিস্ফোরক দাবি করেছেন। মারা যাওয়ার পর তারপরেও কোনো অ্যারেস্ট হয়নি, যতক্ষণ না কমপ্লেন পেয়ে আর দ্বিতীয়বার দিই। তারপরে আমরা অবরোধ করে করার পরে দুজনকে আসামি ধরেছে, তারা জামাই জন্যে আছে থানার ভিতরে। একটা আমাদের মেম্বার আছে, তার কাঁধে হাত দিয়ে লোকাবে নেই, সাইডে গল্প করছেন আয়ো অফিসে। যদিও পরিবারের অপর অংশের আবার দাবি, অভিযুক্তরা আইএসএফ ও সিপিএম সমর্থক। তারা ওই গাজীর লোক, পয়দালি ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএম করে। খুন যদি কেউ হয়ে থাকে, তাহলে যাকে খুন করা হয়েছে বা যারা খুন করেছে তাদের রাজনীতির রং বিচার করে লাভ নেই। অপরাধের শাস্তি চাই, নিশ্চিতভাবে তার ব্যবস্থা করতে হবে। সোমবারের ঘটনায় মোট 13 জনের নামে এফআইআর করেছেন নিহতের পরিবার। তার মধ্যে কুতুবউদ্দিন লস্কর এবং মোক্তার লস্কর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, মারধর ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। 13 জন এফআইআর নেম ছিল, ওর মধ্যে আমরা 2 জন
নাম হচ্ছে কুতুবুদ্দিন লস্কর এবং মুক্তার লস্কর। এরা এফআইআর নেম পারসন, এনাদেরকে আমরা অ্যারেস্ট করি আর আমরা এনশিওর করব যারা প্রাকৃতিক দোষী আছে ওদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। অতীতে বারবার দুষ্কৃতী কার্যকলাপে সাক্ষী থেকেছে এই জয়নগর। 2023 সালে কামারিয়ায় একজনকে গুলি করে খুন করা হয়েছিল, তার পাল্টা একজনের মৃত্যু হয় গণপিটুনিতে। সোমবার যেখানে খুনের ঘটনা ঘটেছে তার থেকে কিছুটা দূরে গত বছর 4র্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জয়নগরে 2018 সালে পেট্রোল পাম্পে হামলা হয়েছিল স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর। এবার ফের খুন। হিন্দল দে, বিজেন্দ্র সিংহ ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের দাদাগিরি, রাজনৈতিক ছাতার তলায় থাকা মাস্তানদের দাদাগিরি, এলাকায় এলাকা প্রকাশ্যে মদ্যপান, কোথাও কোথাও জুয়ার ঠেক। প্রতিবাদ করলেই চূড়ান্ত আক্রমণ। আমি বলছি এই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে যে এই ধরনের ঘটনা শুধু জয়নগরে নয়, যে কোনো এলাকায় যেন একটাও না হয়, যদি হয় কঠোর ব্যবস্থা। আমি বলছি সেইখানে এখানকার অভিযোগটা লক্ষ্য করুন ঠিক উল্টো, যে পরের দিন এসে লাশ ফেলে দেবো এটা বলার পর পরের দিন এসে লাশ ফেলে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা তার কাছে থাকবে যে ওই রাতে পুলিশ যদি ন্যূনতম অ্যাক্ট করতো তাহলে নিঃসন্দেহে এত বড় ঘটনা তো থেকে বাঁচা যেত, একটা প্রাণ বাঁচানো যেত অন্তত। কি মনে করেন সলিল ভট্টাচার্য? সুমন, দেখো, এই সায়েমের মৃত্যুর জন্য আমি কিন্তু প্রাথমিকভাবে আমি দায়ী করবো ওই লোকাল পুলিশকে, স্থানীয় পুলিশ যারা যে অফিসাররা ছিলেন ওখানে। এক নম্বর তো হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটারিং, সাট্টা, জুয়া, ওপেন বসে মদ খাওয়া, সিন্ডিকেট, তোলাবাজি সব চলছে। আমার তার মধ্যে কিছু বলার নেই। এরপরে যখন ওই মবটা যখন একটা নিজেদের মধ্যে মারপিট চলছে, গন্ডগোল চলছে, ওখানে উই ডায়ার কনসিকোয়েন্স থ্রেট করছে যে মেরে পিটিয়ে দেবো, ওর ভাই বলল, আর যদি আজকে না করতে পারি তাহলে কালকের মার্ডার করব। দুর্ভাগ্য কি জানো, এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট বলছেন কোনো অভিযোগ দেয়। আর অভিযোগ কি করবে যখন শিক্ষক হারারা কোনো আন্দোলন করে, ঘোষিত সূচি নিয়ে আন্দোলন করে, খুঁজে খুঁজে স্টেশন থেকে ধরে আনে, ধর্মতলার যখন নবান্ন ঘেরাও করার প্রোগ্রাম করে, আজ খুঁজে খুঁজে ধরে। আপনি কি শিক্ষক? ধরে অ্যারেস্ট করে। কি কেস দেয়? টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস। কেন সেদিন ওখান থেকে 20 থেকে 25টা 30টা 45টা লোককে অ্যারেস্ট করলো না পুলিশ? ফ্রম বোথ সাইড, দুপক্ষ থেকে কেন অ্যারেস্ট করলো না? আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি একদম উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি তোমাকে জানাচ্ছি, যদি ওখান থেকে 5টা লোক রাত্রিবেলা অ্যারেস্ট করে নিয়ে যেত, আর দুটো কাজ, আর একটা নাইট পিকেট রাউন্ড দি ক্লক 4 জন পুলিশ যদি ওখানে পোস্টিং হতো, এই মার্ডার কুড হ্যাভ বিন অ্যাভার্টেড। এই মার্ডার কিছুতেই হতো না। এই মার্ডার কুড বি, দিস মার্ডার কুড বি প্রিভেন্টেড। এটাকে অনায়াসে প্রিভেন্ট করা যেত। কেন আমাদের নেই টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস 151 সিআরপিসি, যেটা বিএনএসএস হয়েছে? কেন অ্যারেস্ট করতে পারলো না? করে তাকে বন্ড দেবে, কোর্টে পাঠাবে, চালান করবে, তারপরের দিন সকালবেলা কমপ্লেন নিয়ে কেস স্টার্ট করে ওদের পুলিশ কাস্টডিতে আনবে। হ্যাঁ, কিন্তু একটা সম্ভাবনা হয়তো মাথায়, যারা এই হুমকি দিয়েছে এবং পরের দিন খুন করেছে, পিটিয়ে খুন করেছে, এমন কারুর হাত আছে যে পুলিশ সেই স্পর্ধা দেখায়। হ্যাঁ, এইবার আসো তুমি সেইখানে, যখন পুলিশ শাসক গোষ্ঠীর দ্বারা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা বা যে কোনো রাজনীতির প্রভাবে যখন তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে, তখন কিন্তু অটোমেটিক্যালি পুলিশের সেই ক্ষমতাটা দুর্বল হয়ে যায়। এই যে ক্ষমতা টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল, এইটা করার শক্তিটা হ্রাস পায়। এটা কিন্তু ইন প্র্যাকটিস বলছি, এটা বাস্তব বলছি, যে তখন আর সেই ক্ষমতাটা থাকে না তাদের। সুতরাং পুলিশ যদি রুলারদের কথাতে অথবা যে কোনো রাজনৈতিক দলের কথা অনুযায়ী কাজ করতে শুরু করে, তখন কিন্তু সেখানে রুল অফ লটা জিওপার্ডাইজড হয়ে যায়, ওটা বিপন্ন হয়ে যায়। রুল অফ ল যদি আক্রান্ত হয়, রুল অফ ল যদি বিপন্ন হয়, রুল অফ ল যদি শ্যাটার্ড হয়ে যায়, তখন কিন্তু পুলিশ কিন্তু অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। পুলিশের সেই ক্ষমতা আর থাকবে না। এসপি আনফর্চুনেট যে এসপি এরকম বক্তব্য দিলেন যে ওনাকে যেরকম বোঝানো হয়েছে
ওনাকে মিসব্রিফ করা হয়েছে, ওনাকে রংলি ইনফর্ম করা হয়েছে, কিন্তু তা সেই অনুযায়ী উনি জানি না উনি স্পটে সুপারভাইজ করেছিলেন কিনা আগের দিন অথবা পরের দিন করেছেন কিনা আমি জানি না, করলেই উনি জানতে পারতেন। এই যে ওর ভাই, ওর আত্মীয়, ওখানকার প্রতিবেশীরা প্রত্যেকে দে আর অ্যাট ওয়ান, ঐক্যমত্যভাবে বলেছে আজকে পেটাতে পারলাম না কিন্তু কালকে মার্ডার করে দিয়ে যাব, পরিষ্কার কথা সবার সামনে বলছে। ধন্যবাদ সলিলদা। এতক্ষণ আপনারা যা দেখলেন, আমি এবার ঠিক উল্টো ছবিটা দিই। পুলিশ চাইলে পারে, আই রিপিট, পুলিশ কিন্তু এই রাজ্যের পুলিশ চাইলে পারে। কেন? জয়নগরে আপনাদের মনে থাকবে যে নাবালিকা ধর্ষণ খুনের মামলা 63 দিনের মধ্যে পুলিশ চার্জশিট করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসির আদেশ নিয়ে এলো ওই জয়নগর থেকে। আবার বলছি, আপনাদের মনে থাকবে বহুবার এই অনুষ্ঠানে এর উল্লেখ আমি করেছি, ওই জয়নগরে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশ 63 দিনের মধ্যে ফাঁসির অর্ডারে নিয়ে এসেছিল। কারণটা কেউ বলতেই পারেন ওটায় কোনো রাজনীতি ছিল না। এটার পেছনে একেবারে স্পষ্ট রাজনীতি আছে কিনা সে নিয়ে আগের প্রতিবেদনে আপনারা দেখলেন নানা দল, এমনকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি সিপিএম, আইএসএফ, নানা কিছুর ভাষা শব্দ এলো। আমি বলছি কারণ কি রাজনীতি? পুলিশ চাইলে অ্যাক্ট করতে পারে। সুনীল গাঙ্গুলি লিখেছিলেন কেউ কথা রাখে না, অথচ এই দুষ্কৃতীরা তাদের কথা রাখতে পারলো। বলেছিল সকালে এসে খুন করে দিয়ে যাব, খুন করে দিয়ে চলে গেল। আবার বলছি চাইলে পুলিশ পারে, এবং পুলিশ যখন না চায় তখন পরপর ঘটনাবলী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে কোন অন্ধকারের রাজত্ব কায়েম হয়। আমার পরের প্রতিবেদনে দ্রুত ইদানিংকালে ধরুন গত 10 বছর 12 বছরের মধ্যে কয়েকটা ঘটনা, ভাববেন না তার আগেরটা বাদ দিলাম, সেটাও পরের প্রতিবেদনে দেখাবো। দেখুন। মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার পরিণতি কি হলো? অভিযোগ, প্রথমে পুলিশের সামনেই জুটেছিল হুমকি, তারপর হুমকি অনুযায়ী এসে প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্মের ছবিটা। আর এই ঘটনায় অনেককে মনে করিয়ে দিয়েছে 2011 সালের 14 ফেব্রুয়ারির কথা। ভ্যালেন্টাইন্স ডে রাতে দিদির সম্মান রক্ষা করতে গিয়ে উত্তর 24 পরগনার বারাসাতে দুষ্কৃতীর হাতে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। বাম জমানার শেষ বেলার এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এই বাম জমানাতেই 2002-03 সাল নাগাদ উত্তর 24 পরগনা শুটিয়া থেকে সামনে এসেছিল একের পর এক গণধর্ষণের ঘটনা, যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। স্থানীয়দের মধ্যে রুখে দাঁড়ানোর সাহস তৈরি করেছিলেন এই তরুণ শিক্ষক। প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছিল। রাজ্যে ক্ষমতার পালাবদলের ঠিক পরপরই 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশনে প্রতিবাদী বরুণ বিশ্বাসকে এফোর করে দেয় দুষ্কৃতীদের গুলি। আজও সুবিচারের অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার। 2012 সালের 8ই মার্চ উত্তর 24 পরগনার বিশরপাড়ায় ভাগ্নির সম্মান বাঁচাতে গিয়ে খুন হন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম। 2014 সালের 5ই জুলাই এলাকার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন হতে হয় বিরাটি কলেজের 2য় বর্ষের পড়ুয়া সৌরভ চৌধুরীকে। বামনগাছি ও দত্তপুকুর স্টেশনের মাঝে উদ্ধার হয় তার খণ্ড বিখণ্ড দেহ। আর এবার জয়নগর, অর্থাৎ একাল কি সেকাল, জমানা পরিবর্তনেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা থামছে না। আমাদের রাজ্যে সমাজ বিরোধীদের দৌরাত্মে প্রতিবাদীদের প্রাণ যাওয়া এই ঘটনা কিন্তু বামফ্রন্টের সময়ও আমরা দেখেছি, এবং তৃণমূল কংগ্রেসের সময়ও সেই একই ঘটনা আমরা বারবার প্রত্যক্ষ করছি। এখন মূল বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না কেন? তার একটা বড় কারণ হচ্ছে এই রাজ্যের উন্নয়নের যে বিষয়টি তার থেকে আমরা অনেকটাই দূরে। ফলে আজকের দিনে খারাপ হতে হতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যাতে এই ধরনের ঘটনাগুলি আর খুব একটা আমাদের সমাজ জীবনকে নাড়া দেয় না। কেন দুষ্কৃতীদের দৌরাত্মে লাগাম টানা যায় না, নাকি লাগাম টানা হয় না? আমাদের এখানে এখন একটা সাধারণভাবে লোকে এগিয়ে আসে না, একজন দুজন মানুষ যান, এবং তারপরে যেটা হয় সেটা হয় পুলিশ তাকেই দোষী সাব্যস্ত করে, এবং এইটা করার জন্যে পরবর্তীকালে আরেকজন আর এগিয়ে আসে না। এই যে প্রশাসনিক সাপোর্ট নেই, ললেসনেসের একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর কত প্রতিবাদী কণ্ঠ এভাবে শেষ হয়ে যাবে? কতদিনে থামবে এই বেলাগাম দুষ্কৃতিরাজ? সেই উত্তর কি কারুর কাছে আছে? হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, সুকান্ত দাস, এবিপি আনন্দ। শুধু যদি প্রতিবাদীর মৃত্যু আপনারা ধরেন, 2012 সালের 8ই মার্চ উত্তর 24 পরগনার বিশরপাড়ায় ভাগ্নি শ্রীলতাহানি রুখতে গিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম খুন হলেন।
2012 সালের 5ই জুলাই শুটিয়ার সেই প্রতিবাদী একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম আমরা। গুলিবিদ্ধ হলেন ওই গোবরডাঙ্গা স্টেশনের পাশে বরুণ বিশ্বাস। এখনও সেটার কোনো সমাধান সূত্র এলো না। 2014 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার বামুনগাছির ওই সম্ভবত 15 বছর বয়স মাত্র সৌরভ চৌধুরী। কামদুনির ঘটনাও যদি দেখেন, একেবারে ওই অন্ধকার, রাস্তার আলো নেই, আলো জ্বলছিল না, সেখানে ওই ভয়াবহ নারকীয় ঘটনা ঘটলো। আমি বলছি একটার পর একটা ঘটনা 25 সালে এসে কেন ছবিটা পাল্টাবে না? ঠিক এই প্রশ্নই থাকবে দেবাংশুর কাছে। প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। একটি মর্মান্তিক ঘটনা এবং যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই। সমবেদনা ভাষাটা একটা শব্দ বটে, এর বাস্তবতা হয় না। যার পরিবার, যার পরিজন হারায় তারাই একমাত্র সেই যন্ত্রণা অনুভব করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, আমার আগের একজন বক্তা এসে বক্তব্যের সময় বললেন যে এই ঘটনায় পুলিশ ধরতে পারছে না, ধরছে না, বা এর আগের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশের ইনঅ্যাকশন, তার কারণ কি পেছনে কোনো শক্তিশালী হাত থাকা। আমি তো যিনি মারা গিয়েছেন, যিনি নিহত হয়েছেন, তার যে বৌদি, যিনি ওই ঘটনার সময় মারামারির সময় উপস্থিত হয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, সেই বৌদির মুখ থেকে শুনলাম যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আইএসএফ এবং সিপিএমের দুষ্কৃতী। এখন এদের পেছনে মাথায় কারোর হাত থাকতে গেলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিংবা মোহাম্মদ সেলিমের খোঁজ নিতে হবে তাদের কারোর হাত আছে কিনা, এই বড় হাত যদি সোকল্ড হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, প্রথমত পুলিশ আগের দিন যখন ঘটনা ঘটে, দেখুন গ্রামগঞ্জের দিকে সাধারণভাবে যখন ঝামেলা অশান্তি হয় বা এরকম কিছু সমস্যা হয়, পাড়ার সাধারণ লোকজন মিটমাট করার জন্য আসেন, সেখানে অনেকে অনেক রকম উত্তেজনামূলক কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় সেই ব্যাপারগুলো মীমাংসা হয়ে যায়। এবার পুলিশ যদি সেই জায়গাতে ইনভলভ হয়, পুলিশের থেকে অবশ্যই পুলিশের অ্যাকশন করাটা কর্তব্য। কিন্তু ওই রাত্রিবেলা কিন্তু দুই পক্ষই থানাতে গিয়েছিলেন রবিবার রাতে, এবং থানাতে গিয়ে উভয় জিডি করেছিলেন, কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেন করেননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই ঘটনাটা যে ঘটে, ওই ঘটনাটা ঘটার পরবর্তীকালে এবং তার আগে ছেলে যিনি আহত হয়েছিলেন তিনি তখনও মারা যাননি, অর্থাৎ 11টা সাড়ে 11টা নাগাদ প্রথম যে কমপ্লেন হয়, অ্যাটেম্প টু মার্ডার কেস লজ করে পুলিশ, সেখানে 13 জনের নাম ছিল। পরবর্তীকালে ভিকটিম মারা যাওয়ার পরে আরও 2 জনের নাম অ্যাড হয়, এখন টোটাল 15 জন, তার মধ্যে 2 জন ইতিমধ্যেই অ্যারেস্টেড হয়েছেন। তো মূল কথার যে জায়গাটা সেটা হচ্ছে, দেখুন এরকম ঘটনা ঘটে, উত্তেজনার বশে অনেকে অনেক কথা বলেন, এবং স্বাভাবিকভাবে এই কথাগুলো যারা বলছেন কালকে এসে মেরে দিয়ে চলে যাব, এদের যদি ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠবে যে ক্রিমিনাল হিস্ট্রি থাকা সত্ত্বেও পুলিশ কেন সেই মুহূর্তে অ্যাকশন নিল না, বা সেই মুহূর্তে কেন সেই প্রিকশনটা নিল না যে ক্রিমিনাল হিস্ট্রি আছে, এই সমস্ত কাজ করতে পারে সেই জায়গা থেকে। হতে পারে একটা সাধারণ গ্রামের অশান্তি বা ঝামেলা ভেবে পুলিশের তরফ থেকে, বা সাধারণ যে লোকজন আছে তারা, পাড়ার লোক যারা ওখানে মীমাংসা করতে গেছিলেন তারা ভেবেছিলেন ব্যাপারটা বোধহয় সেখানেই ঠান্ডা হয়ে যাবে বা মিটে যাবে, সেই একটা জায়গা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এই ঘটনায় যারা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে, যে রাজনৈতিক শক্তিগুলির বিরুদ্ধে অভিযোগ করছেন এই নিহতের বৌদি, আমাদের বক্তব্য হচ্ছে আইএসএফ, সিপিএম, বিজেপি সম্মিলিতভাবে বাংলার মাটিতে কি এই কালচারটা স্থাপন করতে চাইছেন? এটা আমার প্রশ্ন থাকবে। এবং আমি সুমনদা এই বক্তব্য পুলিশের তরফ থেকে আগামী দিনে আমাদের বিশ্বাস 2 জন অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যেই, যাদের নামে এফআইআর রয়েছে, যাদের নামে কমপ্লেন রয়েছে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হবেন। কিন্তু এই জায়গা থেকে আমি শেষ 1 মিনিটে একটু জয়নগর থেকে একটা ঘটনা আমার মনে হয় এখানে তুলে ধরা দরকার। এবং আমি এই জয়নগরের ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা, আমি জানি না সুমনদার সাথে আগামী 1 ঘন্টা এটা নিয়ে আলোচনা আসবে কিনা বা সুমনদার প্রজেক্ট আছে, কিন্তু বলে রাখা দরকার, আমাদের মুজফ্ফরনগরের আমাদের এক 10 বছরের বোন, সেই বোন এক মাছ বিক্রেতা তার বাড়িতে যায় এবং তার বিধবা মা সেখানে একা থাকেন, সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে মাছ নেবেন কিনা জিজ্ঞেস করে, বিধবা মা অসুস্থ, সে বাইরে থেকে না বলে, মেয়েটা বাইরে বেরিয়ে আসে, মেয়েটাকে কুরকুরের লোভ দেখিয়ে সাইকেলে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা অন্ধকার জায়গাতে ঝোপের ঝাড়ের মধ্যে সেই 10 বছরের বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়, ছুরি দিয়ে কোপানো হয় তার পেটে, তার মুখে, এমনকি তার কানে পর্যন্ত। মেয়েটা ওই অবস্থায় পড়ে থাকে। সন্ধ্যে 7টায় এলাকার লোক দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়, মা খবর পায়। এতটা পর্যন্ত একটা ধর্ষণের ঘটনা, একটা ক্রাইম এবং দুর্ভাগ্যজনক একটা ঘটনা। কিন্তু এই ঘটনাটার পরবর্তীকালে সেই মেয়েটিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, লোকাল হসপিটালে 4 দিন তাকে কোনো রকম ট্রিটমেন্ট করা হয় না। 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত সে সেখানে থাকে। ঘটনাচক্রে 29 তারিখ রেফারের কথা হলে 29 তারিখ রেফার করা হয়নি, কারণ পাটনায় রেফার করার কথা ছিল এবং পাটনায় সেদিনকে নরেন্দ্র মোদীর র্যালি ছিল, সেই কারণে তার রেফার আটকে যায়। এটা নিহতর নির্যাতিতা মেয়েটির, যিনি আমাদের মধ্যে নেই, তার বাড়ির লোক বলছে। আমার বক্তব্যের জায়গাটা এখানে, তারপরে যখন পাটনা হসপিটালে নিয়েও যাওয়া হয়, 2 ঘন্টা অ্যাম্বুলেন্সে এবং 8 ঘন্টা সেই মেয়েটিকে চিকিৎসা দেওয়া হয়নি কোনো রকম। পরবর্তীকালে মেয়েটিকে ভেন্টিলেশনে দেওয়া হয়, 2 ঘন্টার মধ্যে মারা যায়। আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই। আমি এই ঘটনাটা তুলে ধরলাম এই কারণ হচ্ছে এই
নির্দিষ্ট বিষয়টিতে যদি একটা জিনিস খেয়াল করেন, দেশের প্রধানমন্ত্রীর র্যালিকে শুধুমাত্র স্মুথ রাখার জন্য একটা ধর্ষণের ভিকটিমকে মুজাফফরপুর থেকে ট্রান্সফার করা হয়নি পাটনাতে, এবং সেই মেয়েটা 2 ঘন্টা আগে যদি চিকিৎসা পেত তাহলে সেই 10 বছরের দলিত বোনটির আমাদের প্রাণ বেঁচে যেত। আমার মনে হলো এই ঘটনাটা বাংলার মানুষের সামনে তুলে ধরা দরকার, কারণ হচ্ছে এখন এই ঘটনা নিয়ে আমার পরেই বিজেপির লোকজন তো খুব চিৎকার করবেন, তাই আমার মনে হলো এই ঘটনাটা উল্লেখ করা দরকার। ধন্যবাদ দেবাংশু। আমি বলছি দেবাংশু যে ঘটনা বললো, আমি দ্বিধাহীনভাবে বলছি ভয়ঙ্কর ঘটনা, নিশ্চয়ই আমরা চেক করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেবাংশু শুরুর ঘটনায়, এই রাজ্যের ঘটনায় খুব স্পষ্ট করে বলল যে আইএসএফ বা সিপিএম। আমি অবশ্য ও বৌদির কথা বললো, আমি অন্য আত্মীয়ের বক্তব্য পাশাপাশি একই প্রতিবেদনে দেখলাম, তারা বলছে আমরাও তৃণমূল, ওরাও তৃণমূল, ওর ভোট বেশি, ওদের ভোট কম, ওদের ভোট বেশি, আমাদের ভোট কম, আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য, আমি দেবাংশুর কথা একেবারে ধরে নিলাম যে আইএসএফ বা সিপিএম এর পেছনে আছে, তার মানে তো পুলিশের তরফ থেকে কোনো রাজনৈতিক চাপও নেই। তাহলে কেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্ট করলো না? এক, দুই হচ্ছে অনেকক্ষণ ধরে সমিতা কিছু যোগ করতে দেখো, আমার একটা কথা দেবাংশু খুব ভালো বলেছে, পাটনা বিহার এবং অতি মর্মান্তিক ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা এই রেফারেন্সে কতটা আসতে পারে আমি জানি না। ডেফিনেটলি ওটা একটা সাংঘাতিক ইস্যু, কিন্তু আমার যেটা মনে হচ্ছে দেবাংশু যেই কথাটা বললো, সেই কথাটা যে আইএসএফ এবং সিপিএমের চক্রান্ত, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তার কারণটা হলো, দেবাংশু হয়তো খেয়াল করেনি কথাটার মধ্যে প্রথম এইটা কারণটা কি, যে তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে তারা রেগুলার মদ গাঁজা খেতেন, সেইটা নিয়ে ঝামেলা। এটা সম্ভব? পশ্চিমবাংলায় সম্ভব কোনো তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে আইএসএফ বা সিপিএম মদ গাঁজা খাবে? এটা সম্ভব? কেউ বিশ্বাস করবে যারা টেলিভিশন দেখছেন? সুতরাং এটা কোনোভাবেই হয় না। সুতরাং এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে শাসক দলের লোকই জড়িত। আমি বলছি সমীরদা, এই কথাটা যদি আমরা ঘটনার শুরুতেই এরকম বলতাম, শাসক দল হিসেবে আমরা আগেই জাজমেন্ট দিয়ে দিচ্ছি বলা হতো, কিন্তু সমীরদা আমার একটা বক্তব্য হচ্ছে বৌদির বক্তব্য, এটা যিনি ওই মুহূর্তে সেভ করতে গেছিলেন বলানো হয়েছে না। দেখো আমার বক্তব্য খুব পরিষ্কার, একটা বিষয়কে ধরে নিয়ে গোটা ডিবেটটাকে এগোতে চাইছেন। তোমায় ধরতে হবে না, কিন্তু এক সেকেন্ড, দেবাংশুকেও ধরতে হবে না, সমীরাইজকেও ধরতে হবে না, কিন্তু আমার বক্তব্য যে তার মানে তো পুলিশের দিক থেকে রাজনীতির কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাহলে পুলিশ অ্যাক্ট করলো না কেন? ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত অপদার্থতা আমরা জানি না। তো আমরা সবাই একসাথে এখানে বসে শুনলাম, দেবাংশু শুনলো, আমি শুনলাম, তুমি শুনলে, সবাই শুনলাম। যদি আমার কথাটা যদি ভুল হয়ে থাকে আরেকবার চালিয়ে দেখে নেওয়া। বৌদি উনি বললেন যে ওরা তো শুনেছি নাকি আইএস কি একটা পার্টি নাকি সিপিএম বলে, এক সেকেন্ড, বলে একটা নাকি সিপিএম বলেনি, কনফার্ম করে সিপিএম বলেছেন, সিপিএম কনফার্ম করে সিপিএম বলেছেন। তো একটা কথা বলে নেই, আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার এই কথাটা ভুল হয়ে থাকে তাহলে আমি বাকি রাত 10টা অবধি আর একটা কথা বলবো না, দেবাংশু খালি বলা যাবে। আমি বলছি চালানো হোক আরেকবার বাইকটা। উনি বৌদি পুরো কথাটাকে শেষ করলে নেই বলে নাকি শুনেছি ওরা এই আইএসআইসিএফ নাকি সিপিএম, ঠিক জানি না, আমি ঠিক জানি না, কথাটা যদি বৌদি না বলে থাকেন, আমি অনুরোধ করছি একবার চালান। আমি না বলে থাকেন তাহলে আমি আমি জানি না। উনি যখন আইএসএফ কথাটা বলছেন, জানেন না, কিন্তু উনি যখন আইএসএফ কথাটা বলছেন, আমি জানি না, বাকি সব শুনে তার আগে ফাম্বল করেছেন, এটা খুব স্বাভাবিক। আমি জানি না বলেছেন কি আইএসএফ পার্টিটা একটা নতুন পার্টি, আমি জানি না বলেছেন কি বলেন, সিপিএমটা তার পরবর্তীকালে উনি স্পষ্ট করে বলেছেন, আমি জানি না বলেছেন কি বলেন, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে যে আইএসএফ হোক কিংবা সিপিএম হোক, আমি দেখাবো, আইএসএফ হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, আমার বক্তব্য পুলিশ, আমার বক্তব্য প্রশাসন অ্যাক্ট করলো না কেন। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাব, কিন্তু আবার শঙ্কু উল্টো দিক থেকে যাব। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে ঘটে, এই রাজ্যেও যে এই প্রথম ঘটলো তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে দশকের পর দশক শুধু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটার পর একটা আন্দোলন করে গেছেন, তারপর ক্ষমতায় আসতে পেরেছেন। আজকে যদি দক্ষিণ 24 পরগনার জয়নগরে কিংবা বীরভূমে কিংবা উত্তর দিনাজপুরে এরকম ঘটনা ঘটে, সাধারণ মানুষ কি প্রত্যাশা করে? যে কোনো বিরোধী দল তারা রাস্তায় নেবে আন্দোলন করবে। আমার পরের বক্তা শঙ্কুদেব পান্ডা যেখানে আজকেই ঘটনাচক্রে অনুব্রতর অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে সেই বিক্ষোভের আগে বিধাননগরে প্রধান বিরোধী দল নিজেদের মধ্যে মারপিট করে একটা নজির সৃষ্টি করলো। আমি বলছি শিরোনাম তারাই হয়ে গেল, ছগাছা লোক, তার মধ্যে দুটো গোষ্ঠী শঙ্কু, এবং সে হচ্ছে কে আসল বিজেপি, কে অরিজিনাল বিজেপি। এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে বিক্ষোভ কি করবে? নিজেদের মধ্যে লাঠালাঠি। একজনের দেখলাম এত বড় সেই নন্টে ফন্টে ছবির মতো হেলমেট দিয়ে মেরেছে, মাথা প্রায় রক্তাক্ত হওয়ার অবস্থা।
তো মানুষ এই রকম বিরোধী দলের উপর ভরসা কেন করবে শঙ্কু বোঝা? যে প্রথম কথা হচ্ছে সুমনদা, যে দল যখন বাড়ে তখন অ্যাকচুয়ালি সবাই নিজেকে অ্যাকোমোডেট করতে চান। তিনি প্রধান আদর্শ, এই লড়াই একটা থাকে। এটা আমি আপনার কাছে হয়তো চাইবো যে কোনো সাংগঠনিক জায়গা থেকে অ্যাড্রেস করা উচিত, কিন্তু আমি মনে করি এটা পজিটিভ সাইড। কিন্তু আমি 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 বলছি আপনাকে যে লোকের সবাই নামতে চাইছে, সবাই প্রতিবাদ করতে চাইছে, কারণ আপনি বলছিলেন যে বিরোধী দল নামে না, তার মানে আরো বেশি লোক নামতে চাইছেন বলে এটা হচ্ছে। আমি অনুব্রত মনে করছেন এটা খুব পজিটিভ, তার কারণ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে দুই দল নিজেদের মধ্যে মারপিট করলো। আপনি বলেছেন বলেই আমি এই বিষয়ে আলোচনা করতে চাই, কারণ আজকের বিষয়টা তো আর ভারতীয় জনতা পার্টির কোথায় কোথায় ছোটখাটো কি গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে আলোচনার বিষয় নয়। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি ইন্ডিকেট করেছেন, আমি সেটা নিয়েই বলবো। আমি দেখুন খুব মন দিয়ে তৃণমূলের বক্তার বক্তব্য শুনছিলাম, তাতে আমি বুঝলাম যে তৃণমূল এটা উপলব্ধি করেছে যে অনুব্রতর ওষুধের কিবা মহিমা এবং কিবা গুণ। যে কোনো বক্তব্যের আগে একটু দুচিপি অনুব্রতর ওষুধ নিতে পারলে ব্যাপারটা অনেক স্মুথ হয় বলা, এবং সেটা নিয়ে যে কোনো সুচিন্তিত মতামত প্রকাশ করা যায়। আমি সেই অনুব্রতর ওষুধ নিয়েই আজকে দু লাইন বলতে চাই। দেখুন, আপনাকে মনে রাখতে হবে সারা পশ্চিমবাংলায় 2011-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেন, আমিও পারছিলাম অনেক সময়। আমি দেখেছি তিনি একটা স্লোগান খুব বেশি করে বলতেন সুমনদা, আপনি আর মনে আছে কিনা জানি না। তিনি বলতেন যে ঢুকঢুক পিও আর যুগ যুগ জিও, সিপিএমকে টার্গেট করতেন। বলতেন সারা পশ্চিমবাংলায় মদের সে কি সমাহার, আজকে কান্ট্রি স্পিরিট থেকে সব থেকে বেশি এরা আর্নিং করতে চান, তাই সারা পশ্চিমবাংলাকে মদে ডুবিয়ে দিয়েছেন। এবং ডুবিয়ে দিয়েছেন শুধু নয়, তার যে সাইড এফেক্ট আসছে, যেটা অনুব্রত হয়তো তার ওষুধের গুণাবলীর মধ্যে ইনকর্পোরেটেড আছে, সেই গুণাবলী আজকে সেই কামদুনি থেকে শুরু হয়েছে, যেটা আজকে জয়নগর পর্যন্ত পৌঁছেছে। আমার প্রশ্ন সরাসরি, আরে যে পুলিশ, যে রাজ্য সরকারের ওসি তার নিজের বউ, নিজের মাকে প্রোটেক্ট করতে পারে না, এবং যে ওসি রাত্রিবেলা গিয়ে কলার ধরে হিড়ির করে অনুব্রতকে টেনে এনে জেলে ঢোকাতে পারে না, আপনার মনে হয় সেই ওসি, সেই পুলিশ, সেই সিলতারাহীন মেরুদণ্ডহীন পুলিশ একজন প্রতিবাদীকে রাত্রিবেলা বাঁচাবে? আজকে সলিলদার মতো একজন অফিসার এখানে দাঁড়িয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন, একটা বাচ্চা ছেলেও জানে রাত্রিবেলা এলাকায় গন্ডগোল হয়েছে, আমি 4টে লোককে ওখানে বসাবো না, আমি 4 জন পুলিশকে ওখানে বসাবো না। কেন বসাইনি? কারণ মদের ওখানে যে বিক্রি হয় তার থেকে আমার কাছে ডাকবাবু ভাগ দিয়ে যায়, আমি ইনভলভ আছি। দুজনেই তৃণমূলের লোক, সেই বকটুই থেকে শুরু হয়েছে। আপনি ভারতীয় জনতা পার্টির অন্তর্দ্বন্দ্বে একটা বকটুই দেখাতে পারবেন না। আমি তৃণমূলের বকটুই দেখাবো। এক সেকেন্ড সুমনদা, সিরিয়াস জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। 4টে বাসন থাকলে ঠোকাটুকি হবে, কিন্তু সেই ঠোকাটুকিতে একজন সাধারণ বাচ্চা মেয়ে জ্যান্ত পুড়ে মরবে না পশ্চিমবাংলায়, যেটা করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যে মৃত্যু, আপনি খবর নিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, কে ওখানে কন্ট্রোল নেবে, কে ওখানে দাদা হবে, কে আগামী দিনের নির্বাচনে ওখান থেকে তোলা তুলবে, এবং তাতে পুলিশ পার্ট। পুলিশ বলছে আগামীকাল আমি মিটিয়ে দেবো। আরে তুমি কে? তুমি ল অ্যান্ড অর্ডার করতে এসছো না তৃণমূল কংগ্রেস? আমি জানতে চাই বোলপুরের সেই আইসির কাছে যে আপনি ল অ্যান্ড অর্ডার করতে এসছেন, আপনার এটা রেসপন্সিবিলিটি না আপনি এই কাজ করতে এসছেন? কারণ ও তো চলছে না, ওকে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বাংলায় শাসকের আইন ফাইন চলে না, তৃণমূল কংগ্রেসের আইন চলে। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেয় ঘটনার গভীরতা কতটা। আপনি শোনেননি ববি হাকিম বলেছিলেন অতি সামান্য ছিটকে ছুটকো ঘটনা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিকে ছোট্ট ঘটনা মনে করেন, ববি হাকিম এই ঘটনাকে আরো ছোট মনে করেন। তো এই ছোট হতে 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 বাংলায় আমরা এমন জায়গায় পৌঁছেছি সুমনদা, বিশ্বাস করুন যে দেবাংশুদের বক্তৃতা শোনার আগে আমি তন্ময় হয়ে খোঁজার চেষ্টা করি কেষ্টর সেই ওষুধ কোথায়, যদি একটু খাই অন্তত আমি দেবাংশুর কাছে যাব, কিন্তু তার আগে বাচ্চা মেয়ের কথা শঙ্কু বলছে, আমি বলছি যে হাতরাসের মেয়েটাও বাচ্চা ছিল, পাটনার যে ঘটনার কথা দেবাংশু বলেছে সেও বাচ্চা ছিল। আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে বকটুই নিয়ে একটা কথা তো শঙ্কুদা বললো যে বকটুইয়ে বিজেপি কোথায় ছিল ইত্যাদি ইত্যাদি, সত্যিই তো। কিন্তু বকটুইতে বিজেপি কোথাও ছিল না, কিন্তু পঞ্চায়েতে মিহিলাল শেখকে ক্যান্ডিডেট করতে হয়েছিল বিজেপির তরফ থেকে, এটা শঙ্কুদা ভুলে গেছেন মনে হয়। আর 2 নম্বর কথা হচ্ছে শঙ্কুদা একটা কথা বললো অতি সামান্য ঘটনা নিয়ে তো ইত্যাদি ইত্যাদি আলোচনা করলো, অনেক এক্সাম্পল দিল। এই বক্তৃতা শুরু করার সময় আপনি যখন বিজেপি নেতাদের মাথা ফাটানোর কথা বলছেন, দাদা তুমি নিশ্চিন্তে বলে যখন বক্তৃতা শুরু করলো সেই সময় শঙ্কুদা নিজে বিরাট বলার জন্য আমার নেই, তুমি জিতে গেছো, প্লিজ একটু দাঁড়াও। আমি বলছি সুমনদা তোমার কি করে থাকবে, শঙ্কুদা মাথা ফাটানোর ঘটনাটাকে ছোটখাটো করে স্টার্ট করেছে, তো শঙ্কুদার কাছে মাথা ফাটানোর ছোটখাটো ঘটনা
ঘটনা হতে পারে, তাই আপনার প্রশ্ন উত্তর দেয়নি। আমি বলছি তো তোমাদের সিবিআই আমি আলাদা করে অনুব্রত মণ্ডলের ঘটনায় আসবো, আমি আলাদা করে আসবো। তার আগে এতক্ষণ ওই বৌদির বক্তব্য নিয়ে এত বিতর্ক হচ্ছে, ঠিক কি বলেছেন ওই বৌদি দেখাবো। তারা ওই গাজীর লোক, পয়দালির ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএম করে। একটাই কথা বলার, এনি ডাউট, কিন্তু জানি নাটা বললাম। সিপিএম জানি নাটা কখন বলেছেন? সুমন আইএসএফ টার সময় জানি না বলেছেন। আমি প্রথম থেকে এটাই বলছি, আইএসএফ একটা নতুন পার্টি, সবাই জানে না আইএসএফ সবচেয়ে বড় দিকে তৃণমূল। আমাদের এই আলোচনাটাকে বিভ্রান্ত করার কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে সিপিএম হোক, আবার বলছি আইএসএফ হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, পুলিশ কি করছিল আমি বলছি। এবং সমস্যা হচ্ছে যে এই ঘটনা, এই ধরনের ঘটনা, এটা কামদুনি, এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটে চলেছে। এবং বামফ্রন্ট সরকারের সময় আমি সেদিন দেখছিলাম 2011 সালে কিছুদিন আগে নেপাল দেবদা মারা গেলেন। নেপাল দেবদা, কাকলি ঘোষ দস্তিদার মঞ্চের ওপর, আপনি শুধু শাসক আর বিরোধী, ছোট্ট একটা অংশ দেখাবো শতরূপের কাছে যাওয়ার আগে, শাসক এবং বিরোধীর বয়ানটা দেখবেন। দুর্ভাগ্য কি জানেন, যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বয়ান পাল্টে যায়, ক্ষমতা পাল্টে যায়, নেতাদের মুখগুলো পাল্টে যায়, কিন্তু ওই অন্ধকার কালো ছবিটা পাল্টায় না। প্রতিবাদী সেবার, আবার বলছি, মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনের শ্লীলতাহানির হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে একেবারে খুন হয়েছিল, পিটিয়ে মৃত্যু। এবং পুলিশের ভূমিকা ছিল আবার সেই নীরব দর্শকের, সেটা কখনো ট্রাফিক গার্ড, কখনো জেলা শাসকের বাড়ির সামনে যে পুলিশ কর্মী দাঁড়িয়েছিলেন তিনি রিয়্যাক্ট করেননি। একটা জলজ্যান্ত 16 বছরের কিশোর খুন হয়েছিল। আমি বলছি ঘটনাটা দেখুন, ঘটনা পাল্টায় না, কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার ছবিটা একই রকম থাকে। আমার পরের বক্তা শতরূপের কাছে যাওয়ার আগে খুব খুব ভালো করে লক্ষ্য করবেন যে শব্দবন্ধগুলো, ঘটনাগুলো একই ঘটে, শাসক পাল্টে যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাসাতের কাছারি ময়দানে। একজন কনস্টেবল যাকে বলির পাঠা করা হলো, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনার ব্যাপ্তি বুঝতে পারেননি এবং কর্তৃপক্ষকে অবহিত করেননি। ব্যাপ্তি বুঝতে এবং অবহিত করতে যদি উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনের কর্মচারীদের সোমবার থেকে বৃহস্পতিবার লাগে, মহাকরণ থেকে 6.5 কিলোমিটার দূরে এইটুকু এলাকা পার হতে যদি সময় লাগে সোমবার থেকে বৃহস্পতিবার, তাহলে অবশ্যই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই দুষ্কৃতীদের যে ব্যাপারটা, এটা আমরা জানি এই কারণেই যে তারা সিপিএম এর মদতপুষ্ট দুষ্কৃতী, তারাই এসে ওকে হত্যা করেছে। নেপালদেব বাবু, একটু আগে মহাকরণে মুখ্য সচিব সমর ঘোষ তিনি বলেছেন যে জেলা শাসকের রিপোর্ট তার হাতে গেছে, এই জায়গাটা নাকি ছিনতাই জোন, কোট আনকোট, সাইকেল, মোবাইল ইত্যাদি এখান থেকে চুরির উদ্দেশ্যে তারা ওখানে জমায়েত হতো। সবটাই হচ্ছে যে পরবর্তীকালে পাওয়া তথ্য। যদি ছিনতাই জোন হয়, যদি সেরেস্তায় প্রতিদিন মদ্যপান চলে, তাহলে অবশ্যই প্রশ্ন ওঠে এতদিন জেলা শাসক, পুলিশ সুপার কি করছিলেন। আমার কনসার্নটা অত্যন্ত সাধারণ, একজন সাধারণ মানুষ রাতে বিপদগ্রস্ত হলে, সে যদি যে কোনো পুলিশ কর্মী, তিনি ট্রাফিক কনস্টেবল হতে পারেন, তার কাছে নিজের বিপদের কথা বলে, ছুটে যাওয়া, লোককে জানানো, ওখান থেকে চিৎকার করা, সামনেই একাধিক একটা বাংলোয় সব মিলিয়ে প্রায় গোটা 10 পুলিশ কনস্টেবল ছিল। আমার বক্তব্য, এই বারাসাতে আসার সময় দেখছিলাম এখনো অন্ধকার, আলো জ্বলছে না সব জায়গায়। আরেকজন রাজীব দাসকে আমরা হারিয়ে ফেলবো না তো? আমি শতরূপের কাছে যাব। শতরূপ, এই অনুষ্ঠানে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা বলছিলেন কোট আনকোট দুষ্কৃতীরাজ হটাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, আর বামফ্রন্ট সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই। 14 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষমতায়, বামফ্রন্ট বিরোধী দল। শতরূপ প্রবল আপত্তি করবে, কিন্তু আমি উল্টো দিক থেকে শুরু করব। সেটা হচ্ছে 34 বছর ধরে আমি ধরে নিচ্ছি বামফ্রন্ট খুব খারাপ একটা শাসন দিয়েছিল। তারপরে বহু জেলায়, বহু এলাকায় পরের 14 বছরে সেই ছবিটা কেন পাল্টালো না? একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন তো থাকবেই। দেখো সুমন, আমি প্রবল আপত্তি বা প্রবল সমর্থন কোনো কথাই বলছি না। আমি এটা বলছি, বামফ্রন্ট সরকারের সময় যদি কোথাও কোনো ক্রাইমের ঘটনা ঘটে থাকে এবং তাতে যদি সরকারের সমালোচনা করার সুযোগ থেকে থাকে, বিরোধীরা অবশ্যই সেদিন যেটা করেছেন তারা কোনো ভুল করেননি, তারা ঠিক করেছেন। তবে আমি একটা কথা, এখানে সলিলদাও রয়েছেন, নিশ্চয়ই উনি ঠিক করে দেবেন আমি যদি ভুল বলে থাকি। দেখুন, বামফ্রন্ট সরকারের সময়ও পশ্চিমবাংলায় কোনো খুন হয়নি, ধর্ষণ হয়নি, তা তো আমি বলতে পারি না। কিন্তু ঘটনাটা কি, এখানে আমার ধারণা, আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, যে কোনো একটা ঘটনা সেই মুহূর্তে ঘটে গেল, আমার সেটাকে প্রিভেন্ট করার কোনো উপায় নেই। সেই ঘটনাটা। আর একটা ঘটনা, তা হচ্ছে আমাকে জানিয়ে শুনিয়ে, তুমি অনুষ্ঠানটা শুরু করার সময় যেটা উদাহরণ দিলে, যে চিঠি দিয়ে আমি একেবারে দিনক্ষণ বলে ডাকাতি করতে যাচ্ছি, যেখানে আমার প্রিভেন্ট করার সুযোগ রয়েছে। ক্রিমিনাল যে বা পোটেনশিয়াল ক্রিমিনাল, সে আমাকে প্রিভেন্ট করার সুযোগ দিচ্ছে, তারপরেও আমি প্রিভেন্ট করতে পারছি না। দুটো ঘটনার
কে পাশাপাশি রেখে আমরা সরকারের ভূমিকাকে এক দাঁড়িপাল্লায় বা মানে দাঁড়িপাল্লায় সমান সমান মাপ হিসাবে আমরা বলবো কিনা, এইটুকু। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, শুধুমাত্র এখানে প্রিভেন্ট করতে পারছে না তাই নয়, বামফ্রন্ট সরকারের সময় এরকম কটা উদাহরণ দেখানো যাবে বলতো সুমনদা, যে কোনো একটা অপরাধ হয়ে যাওয়ার পরে পুলিশের কাছে শরণাপন্ন বা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বলে অপরাধীরা একবার চড়াও হওয়ার সুযোগ পেয়েছে এবং তারপরও তারা মুক্ত ঘুরে বেড়াচ্ছে। আমি তোমায় কেন বলছি, এই ঘটনাটা যে প্রথম নয়। ধরো মধ্যমগ্রামের মেয়েটি ধর্ষিতা হয়েছিল, পুড়িয়ে মারা হলো কেন, খুনটা হলো কেন? ধর্ষণ করে কিন্তু খুন করা হয়নি। ধর্ষণ করে বলা হয়েছিল পুলিশে তুমি যাবে না বলে চলে গেছিল, ধর্ষণটা হজম করে নিলেই তাকে আর খুন হতে হতো না। সে গিয়ে তার পরিবার গিয়ে যেহেতু পুলিশে এফআইআরটা করলো, ফিরে আসার পরে থানা থেকে খবর চলে গেল ধর্ষকদের কাছে যে তোমাদের নামে কিন্তু কমপ্লেন জমা পড়েছে, মেয়েটিকে সেদিন রাত্রিবেলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আমি বলছি বিজেপির কর্মী ছিলেন অভিজিৎ সরকারের, তোমাদের মনে থাকবে একজন মানুষের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারে কিন্তু কতটা হাড়হিম করা ঘটনা, ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে ওরা এগিয়ে আসছে। জানিয়ে রাখি বাবা ট্যাক্সি চালাতেন, মেয়ের এই পরিণতির পর রাজ্য ছেড়ে চলে গেলেন। রাজ্য ছেড়েছে। আমরা প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি, আমরা গেছিলাম প্রণব মুখার্জির কাছে ওনাকে নিয়ে, সীতারাম ছিলেন, শ্যামলদা ছিলেন সেই সময়। আমি যেটা বলছিলাম যে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করাটা মানুষ তো সে ফেসবুক লাইভ করে বলছে যে ওরা আমাকে খুন করতে আসছে আমার বাড়িতে, একটু পরে ওরা আমায় খুন করবে। সে লাইভ বলছে এটা, তারপরে সত্যি সেই রাত্রিবেলা সে খুন হয়ে গেল, কেউ তাকে বাঁচালো না। আমি বলছি একটা মানুষকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও যে সেটাকে বাঁচানো হচ্ছে না, এইটাকে আমরা কি চোখে দেখবো? এবং আমি তোমায় বলছি যে অনুব্রতকে নিয়ে আলোচনা হচ্ছিল, এই যে অনুব্রতর উন্নয়ন দাঁড়িয়ে আছে কথাটাকে নিয়ে মাঝে মধ্যেই বলা হয় হুমকি। এই যে হুমকিটা অনুব্রত কাকে দিয়েছিল? সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছিল? তো সাধারণ মানুষকে হুমকি দিয়েছিল যে মানুষ ভোট দিতে বেরোবে বাড়ি থেকে, দেখবে রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, মানুষ বাড়ি ফেরত চলে যাবে। এইটা বলার পরে করে তো দেখিয়ে দিল কোনো পুলিশ, তো তারপরে সেই তথাকথিত উন্নয়নকে রাস্তা থেকে সরাতে গেল না। আমি বলছি এই যে বলে বলে আগে থেকে জানিয়ে ক্রাইম করার এই আস্পর্ধা, কি অনুব্রতর মতো নেতা কি কোনো ছিচকে ক্রিমিনাল তারা পাচ্ছে? পুলিশকে কতটা দুচ্ছাই করলে তবে একটা রাজ্যে এটা হওয়া সম্ভব? এখানে আমি বলছি দেবাংশু কাছ থেকে রোজই নতুন কিছু শিখি। আজকে একটা নতুন জিনিস শিখলাম, তা হচ্ছে যে ওরা জিডি করেছিল, কোনো স্পেসিফিক কমপ্লেন করেনি। আমি জানি না এটা মানে কোন মহাবিশ্বের আইন অনুযায়ী কথাটা বলছে, যে কোনো মানুষ পুলিশে গিয়ে প্রথমে জিডিই করে, এবার পুলিশের কাজ হচ্ছে সেই জিডির ভিত্তিতে ওটাকে স্পেসিফিক কমপ্লেন হিসেবে ধরে নিয়ে এফআইআর করা ইত্যাদি করা। এখানে উকিল রয়েছে, হ্যাঁ আমি যদি ভুল বলি ঠিক করে দেবে, তবে আমার ধারণা ও ল পড়ে থাকলেও তৃণমূলের থেকে ভালো আইন জানে না, সুতরাং যাই হোক চেষ্টা করবে বলার সময় বলার। আমি যে কথাটা বলছি এখানে, দেখো ঘটনাটা কি জানো তো, বিশ্বনাথ স্যার বলার সময় বা বাকিরা, সলিলদা, সরি আমি ভুল করলাম, সলিলদাই বোধহয় বলছিলেন না সমীরদা বলছিলেন, এই যে অনুব্রতর সাথে একটা টাকা পয়সা লেনদেন, পুলিশ কি প্রিভিলেজ পেয়েছে, এটা খালি একটা বোলপুরের ব্যাপার বলে নয় সুমনদা, বাস্তবতা বলছে আমাদের রাজ্যে। ধরো একজন থানার আইসি কি কোনো এসডিও, সে একদম পড়াশুনো করে সরকারি চাকরি পেয়েছে, গিয়ে দেখছে আমি মাইনে পাচ্ছি 1 লাখ টাকা, 1,20,000 টাকা মাসে, আর যে পাড়ায় আমার ডিউটি সেই পাড়া তৃণমূলের একটা ছিচকে নেতা মাসে ইনকাম করছে 6 লাখ টাকা, 7 লাখ টাকা। এইবার কি হচ্ছে, তার সাথে তৃণমূলের সেই নেতারা লেনদেনের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তুমি এই ইনকাম করছো, মাস গেলে আমাকে এইটা বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এইটার ফলে পাড়ায় পাড়ায় যে অশুভ নেক্সাস তৈরি হচ্ছে। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, আমরা এমন একটা রাজ্যে বাস করছি, 10 কোটি মানুষের রাজ্য, এখানে একটা পুলিশ ফোর্সের কাজ হচ্ছে হয় পুকুর ভরাটে মদত দেওয়া, নয় বেআইনি বিল্ডিং তৈরির সময় পাহারাদারি করা, নয় তৃণমূলের হয়ে টোল ট্যাক্স থেকে টাকা তুলে বাড়ি পৌঁছে দেওয়া, আর না হলে তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর বডিগার্ড হয়ে ঘুরে বেড়ানো। এরকম আমি কথাটা আমি শেষ করছি এটা বলে। সুতরাং এই ইনএফিশিয়েন্ট একটা পুলিশ ফোর্স থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের রাজ্যের প্রতিটা পাড়া সুমনদা 10টা লোকের পাড়া হয়ে গেছে, প্রতিটা পাড়া। এই কিছু মাতব্বর পাড়ার একটা পলিটিক্যাল পুলিশ ক্রিমিনাল নেক্সাস, ওই 10টা লোক মিলে সেই পাড়ায় যা হবে ঠিক করবে, তার বাইরে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলার, বললেই তাকে খুন হতে হবে। আমি 2-3টা কথা বলি। প্রথম কথা হচ্ছে ফেসবুক লাইভে এসে বলার বিজেপি কর্মীর যে কথাটা বললেন, সত্যি মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনাটা নিয়ে তো অনেকদিন ধরে তদন্ত চলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শতরূপদা এটা বলতে বলতে ভুলে গেল যে একটা সময় তো ফেসবুক লাইভ করার সুযোগ ছিল না, ফলে বহু মানুষের সেটা ইনফর্ম করার সুযোগ থাকতো না। এবং তার একটা বড় ঘটনা যে যেই দক্ষিণ 24 পরগনা নিয়ে আমরা আলোচনা করছি, রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো অনেকগুলো কথা আলোচনাতে উঠে এলো। সিপিএম শুধু কতজন আরএসপি কর্মীকে খুন করেছে এই তথ্যটা বিশ্বনাথদার কাছে আমার চাইতে অনেক ভালো থাকবে, বিশ্বনাথ এই নিয়ে প্রচুর বইও লিখেছেন। 2 নম্বর কথা হচ্ছে জিডি নিয়ে একটা কথা হলো, এখানে সলিলদা আছেন, তিনি আরও স্পষ্ট করে বলতে পারবেন, তিনি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে অনেক বেশি জানেন। জিডিতে যদি কমপ্লেন স্পেসিফিকভাবে কারোর এগেনস্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ ওইভাবে অ্যাকশনের দিকে এগোতে পারেন না। আমি আপনাকে বলছি, জিডিতে যদি কারোর এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন না থাকে, পুলিশ কি কেস রুজু করতে পারে? জিডি করার দরকারই নেই। আমি একটু বলি, আমি যেটা জিজ্ঞেস করলাম প্লিজ, তুমি যে আগে তো লোকগুলো তো স্পটে তো পুলিশ ছিল, হ্যাঁ, ওখানে একটা স্কাফলের মতো হয়েছে, দুপক্ষ হাতাহাতির মতো অবস্থা, এটা তো অস্বীকার করার উপায় নেই।
তো ওইখান থেকে তো আমি অ্যারেস্ট করে নেবো, অ্যারেস্ট করে দুপক্ষকে ধরবো কি তিন পক্ষকে ধরবো, ধরে নিয়ে গিয়ে আমি গেলাম, গিয়ে দেখলাম এ বলছে তোকে কালকে মার্ডার করে দেবো, ও বলছে তোকে কালকে আমি মার্ডার করে দেবো। আমি কিন্তু কিছু তুমি কি জিডি করলে বলো, কি জিডি করলে বলো? জিডি তো দুপক্ষ থেকে রবিবার দুপক্ষ থেকে জিডি করেছে। রাস্তায় একটা লোক আমাকে একটা চড় মারলো, কেমন কি আমার ছিনতাই করলো, আমি তাকে চিনি না, কেমন আমি তার নামেও থানায় গিয়ে জিডি করবো, তাকে আমি চিনি না, আমি চিনি না লোকটাকে। একটা লোক আমাকে র্যান্ডামলি আমার পকেট মারলো, ছিনতাই করলো, তার আমি মুখও দেখিনি, তাকে আমি চিনি না, আমি তার নামে খালি জেনারেল অভিযোগটাই করবো, স্পেসিফিক কমপ্লেন করতে পারবো না, আই ডোন্ট নো দ্যাট পারসন। তার ভিত্তিতে তদন্ত করে তাকে পয়েন্ট আউট করাটাই পুলিশের কাজ, কিন্তু মুশকিল হচ্ছে আমি সংবিধান অনুযায়ী বলছি, ও দিদির বিধান অনুযায়ী বলছি, সুতরাং দুটো দেখুন এফআইআর এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে, যে কোনো মানুষ প্রাথমিকভাবে তিনি অভিযোগই করবেন, এবার পুলিশ সেই অভিযোগপত্র দেখে ঠিক করবেন যে কগনিজেবল অফেন্স কনস্টিটিউট হয়েছে কিনা, তখন পুলিশ সেটিকে এফআইআর হিসেবে ট্রিট করবেন। ফলে এই ক্ষেত্রে যে এই যে জিডি নেওয়া হয়েছে মানে স্পেসিফিক কমপ্লেন হয়নি, এই যে স্টেটমেন্ট আমার দুটো কমপ্লেন হয়ে জিডি আমার স্পেসিফিক কমপ্লেন না থাকে সামনে কি আমি কাউকে এক ফোঁটাও সময় দেব না। আমি এখান থেকে একদম পরিষ্কার, দেবাংশু রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললো, আমি বলছি ঠিকই তো বলেছে। একটা অংশ আমি খুব পরিষ্কার বলছি যে জয়নগর আজকে এত বড় আলোচনার কেন্দ্রে, সেই জয়নগরে প্রতি মাসে সিপিএম বনাম এসইউসিআই কর্মীদের সংঘর্ষ হতো এবং তাতে লাশ পড়তো, তাতে মানুষ খুন হতেন। তার মানেটা কি? আমি বলছি 90-এর দশকের কথা, আমি বলছি 2000 সালের মধ্যবর্তী সময়ের কথা, নতুন শতাব্দী শুরু হওয়ার পরেরও কথা। তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আছে 14 বছর, প্রায় 15 বছর। আমি বলছি এখন আমি কেন শুনবো যে সিপিএমের সঙ্গে আরএসপির গোষ্ঠীদ্বন্দ্ব, সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ শুনেছে, হ্যাঁ এগুলো তো ইতিহাসের অংশ, প্রয়োজন হলে তা উঠে আসবে, কিন্তু সেই দিয়ে আজকে 2025-এ জানিয়ে কেন আমি জয়নগরকে বিচার করব? গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের কোনো রাজ্যে ইলেকশনের দিন হিংসা হয় না যেটা পশ্চিমবঙ্গে হয়। আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? আমি ওই জন্যই তো শতরূপের প্রশ্নটা একেবারে স্পষ্ট করে করতে চেয়েছিলাম যে 2011 সালের আগে হয়েছে এই ধরনের ঘটনা তো হয়েছে, তার মানে কি যে ভবিষ্যতে আগামী 100 বছর ধরে হবে? আমি এবং এর পরে যারা সম্পাদক হবেন এই চ্যানেলের, তারা বছরের পর বছর 100-150 বছর ধরে একই ঘটনা নিয়ে আলোচনা করবেন? এই বিস্ময়কর। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, খুব ভালো লাগলো আমার কথাটা, তার কারণ হচ্ছে শাসক এবং বিরোধী হিংসার কারণ হচ্ছে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। এই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে আজকেই আমরা দেখলাম সরাসরি একেবারে শাসক দলের একটা গোষ্ঠী বনাম শাসক দলের আরেকটা গোষ্ঠী। আর কিছুক্ষণ আগে শঙ্কুকে আমি যে উদাহরণ দিলাম, বিজেপি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদ, সেখানে বিরোধী দলের মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। বিচিত্র এ রাজ্য। দেখুন, বিজেপি থেকে তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ লেগেছে দুই দলে। কোথাও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই মারামারিতে জড়ালেন। বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপিরই কর্মী। কোথাও আবার ত্রাণ নিয়ে বৈঠকে তৃণমূল কর্মীদের মধ্যেই বাধল সংঘর্ষ। অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার সল্টলেকের করুণাবইতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু তৃণমূলের বিরোধিতা করতে এসে নিজেরাই মারপিট শুরু করে দিলেন। বিজেপির যুবনেতা প্রশান্ত দেবনাথের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দলবল নিয়ে তাদের উপর চড়াও হন বিজেপিরই নেতা পীযূষ কানোরিয়া। বিজেপির এক মহিলা কর্মী মারধর আটকাতে গেলে তাকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
আমরা যেটা দেখছি অনুব্রত মণ্ডল তিনি যে বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে বিজেপি তারা বিক্ষোভ দেখাতে এসেছিল, কিন্তু করুণাময়ী ঠিক আবাসনের মুখেতেই নিজেদের মধ্যেই কিন্তু গন্ডগোল হয়েছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডল সভাপতি তিনি আহত হয়েছেন। বিধাননগর মণ্ডল বাইরে থেকে ছেলে নিয়ে এসে তৃণমূলের দালালি করছে। উনি বলছে এখানে আমাদের জন্য প্রোগ্রাম হবে না, এখানে মণ্ডল সভাপতি কেউ না। কিছু কিছু আছে যারা ভেবে নেয় যে পার্টি তাদের পৈতৃক সম্পত্তি, এসবের জায়গা কোনোদিন পার্টি ধার দেবে না আমার মনে হয়। আর রইল যারাই এসছে এখানে তারা সবাই অনুব্রত আগেস্টে প্রোগ্রাম করতে এসেছিল, সভাপতি না। ব্যাপার হচ্ছে এইগুলো বদমাইশি চলছে। বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি খুনের চেষ্টার মামলা দায়ের করেছেন বিজেপিরই মহিলা কর্মী। আমি মাঝখানে ছিলাম, আমি ঠেকা দিয়ে যাচ্ছিলাম, হাত ধরে আমাকে সরিয়ে দিল। এই প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একদিকে সল্টলেকে যখন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, তখন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করছে দলেরই অপর গোষ্ঠী। সাধারণ গরিব মানুষের তছরূপ করে আজকের এই জায়গায় গেছে, সেই সব খারাপ মানুষ ঘুরে এসে এখন আক্রমণ করছে। আমাদের কয়েকটা ছেলে মাথা ফেটে গেছে, একটা ছেলের হাতে চোট লেগেছে, এমনকি হাড় ভেঙে গেছে, আর একটা ছেলের পায়ে লেগেছে, পায়ে টিচ করা হয়েছে। সল্টলেক ও কাকদ্বীপের এই ছবি দেখে অনেকে প্রশ্ন তুলছেন, রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল যদি নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত থাকে তাহলে তারা মানুষের জন্য কাজ করবে কখন? কোনো নীতি আদর্শ বা কর্মসূচির ভিত্তিতে এই রাজনৈতিক দলগুলি চলছে না। অর্থাৎ রাজনৈতিক দলগুলির যখন আগামীর কোনো উদ্দেশ্য না থাকে, কোনো গঠনমূলক ভাবনা না থাকে, কোনো নীতির ভিত্তিতে তারা এগিয়ে না চলেন, কোনো সুষ্ঠু কর্মসূচির ভিত্তিতে তারা যদি এগিয়ে না চলেন, তাহলে এই দলগুলির মধ্যে যে এন্ট্রপি, যে অশান্তি, যে দ্বন্দ্ব, এটা ক্রমাগত বাড়তেই থাকবে। সব মিলিয়ে শাসক বিরোধীর কোন দলে উত্তেজনা ছড়ালো সল্টলেক থেকে কাকদ্বীপ অবধি। অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আরও একবার ঘটনাটা মনে করিয়ে দিই, কোথায় হয়েছে ঘটনাটা? জয়নগরে। সেই জয়নগর, যে জয়নগর এই রাজ্যে সেই কিছু এলাকার মধ্যে পড়ে যে এলাকাগুলো অপরাধপ্রবণ। নিঃসন্দেহে এই তথ্য মুখ্যমন্ত্রীও জানেন। কেন এতটা আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলছি? আমি আপনাদের এখন নিয়ে যাব গত বছরের 9ই জানুয়ারি, যেখানে জয়নগরে সরকারি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে, ইত্যাদি ইত্যাদি। আমি দ্রুত একবার দেখাচ্ছি, তারপর কেন দেখাচ্ছি তার ব্যাখ্যায় আসবো। দেখুন, ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। একজনকে, মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। অর্থাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে জানেন যে এই এলাকাগুলোর মধ্যে দীর্ঘ তালিকা, যার মধ্যে জয়নগরও আছে, যে এই এলাকাগুলো উত্তেজনাপ্রবণ। তা শুধু নয়, নিজের প্রশাসনকে, নিজের পুলিশকে, যেহেতু তিনি নিজেই পুলিশ মন্ত্রী, সতর্ক অবধি করে দিচ্ছেন। তারপরও একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশের এই গা ছাড়া মনোভাব, এবং তার জন্য স্পষ্ট করে বলছি একটা প্রাণের চলে যাওয়া, এ কি মানা যায়? বিশ্বনাথ চক্রবর্তী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন পুলিশ মন্ত্রী হিসেবে, তার জন্যই তার পদত্যাগ করা উচিত। কারণ তার পুলিশের উপর যে নিয়ন্ত্রণ নেই, তিনি নিজেই জনসমক্ষে বলছেন টাকার বিনিময়ে কি হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, তিনি নিজেই বলছেন। অর্থাৎ পুলিশ মন্ত্রী বিরোধী দলের নেত্রী, আবার পুলিশ মন্ত্রী প্রশাসনের প্রধান। এই যে ভূমিকা, এই দ্বৈত ভূমিকাটাই কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে পৌঁছচ্ছে, মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। সুমনদা, প্রতিবাদীর যে বারবার মৃত্যু, সৌরভ চৌধুরী থেকে শুরু করে আজকে সায়েম খানের মৃত্যু পর্যন্ত যে ঘটনা, ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন,
তাহলে কিন্তু বারবার যে ছবিটা আসছে সেটা হলো প্রতিবাদীদের মৃত্যু ঘটছে, আর দুষ্কৃতী রাজ কিন্তু আরও বেশি কায়েম করছে, অন্ধকার কায়েম করছে কিন্তু অনেক বেশি করে। এবং আমি সুমনদা খুব পরিষ্কার করে কয়েকটা বিষয় এর সাথে কোরিলেট করতে চাই, একজন অধ্যাপক হিসাবে, রাজনীতি বিশ্লেষক আজকে ছেড়ে দিতে চাই। পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে মানে নিয়ে স্লোগান নিয়ে এসেছিল, পরিবর্তনের স্লোগান নিয়ে এসেছিল, সেই পরিবর্তনের স্লোগানটা কিন্তু তারা মানেননি এবং পরিষ্কার প্রতিশোধের রাজনীতি করেছেন। যেখানেই বিরোধী দল আছে সেখানেই প্রতিশোধ, সেখানেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে দল এবং প্রশাসনকে এক করে দিয়েছিলেন। যেটা তারা দাবি করেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে প্রশাসন এবং দলের মধ্যে পার্থক্য করব, সিপিএমের মতন হব না। এখানে প্রশাসন এবং দল আলাদা তিনি করবার চেষ্টা করেননি। যাহা প্রশাসন তাহাই তৃণমূল কংগ্রেস, তৃণমূল এবং পুলিশ সমার্থক শব্দ। সেটাই কিন্তু প্রথম সমস্যার জায়গা। দ্বিতীয় সমস্যার জায়গা সুমনদা, শিক্ষার সাথে সরাসরি সম্পর্ক আছে। দেখুন মানুষের সুগুণগুলো কখন প্রতিষ্ঠা হয়, যখন শিক্ষার বিকাশ ঘটে। কিন্তু আমি আপনাকে কয়েকটা ফিগার দিচ্ছি। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি ব্যবস্থায় ভর্তি কোথায় হবে কেউ জানে না। গার্জিয়ান অভিভাবকরাও দিশাহারা, ছাত্ররাও দিশাহারা। 5149টা প্রাইমারি স্কুলে একজন মাত্র শিক্ষক চলছে। 900 আপার প্রাইমারিতে একজন শিক্ষক চলছে। 11,515টা স্কুল আছে এরকম যেখানে 30-এর নিচে 20 জনের নিচে ছাত্রছাত্রী, এনরোলমেন্ট কমছে। শিক্ষার থেকে মাইনে মানুষ বাইরে গেছে। উল্টো দিকে আপনি ছবিটা দেখুন, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যেটা করছে সেটা হলো পাড়ায় পাড়ায় মদের দোকান ঢুকিয়ে দিয়েছে। মদ খাও, রাজনীতির সাথে যুক্ত হও, নেতাদের সাথে ঘোরো। এই তো পশ্চিমবাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, আপনি আমায় বলুন, পশ্চিমবাংলায় আমার ছেলে, রবীন্দ্রনাথ দার ছেলে প্রত্যেকেই তো বাইরে থাকে। বাইরে কেন যেতে হবে? তার কারণ পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই। তার বিনিময়ে কি হচ্ছে, গ্রামগঞ্জে এক ধরনের বেকারত্ব আছে, যারা রাজনীতির সাথে যুক্ত থাকছে তার বিনিময়ে সিন্ডিকেটগুলো পরিচালনা করছে, কিছু টাকা পাচ্ছে। এবং এই সিন্ডিকেটের যে দ্বন্দ্ব, এটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে সুমনদা, যেই সিন্ডিকেটের দ্বন্দ্বের ফলে শাসক দল নিজেদের মধ্যে যেমন বিবাদে জড়াচ্ছে, বিরোধীদের সাথেও বিবাদে যাচ্ছে, মৃত্যুর মুখে পড়ছে। এবং একই সাথে দিনের পর দিন যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দুর্নীতিবাদদের পক্ষ হয়ে অনেক সময় সওয়াল করছেন। এবং আমি আপনাকে বলছি, এই যে দুষ্কৃতী যাদেরকে আপনি দেখছেন, যাদেরকে পুলিশ প্রশাসন ধরতে পারে না, তাদেরকে দিয়ে দল পরিচালনা করছেন এবং নির্বাচনের সময় ভোট লুট করছেন। এই জয়নগর, এই দক্ষিণ 24 পরগনায় আপনি আমায় বলুন তো, কোন জাদু বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের উপর ভোটে যেতে? কি কায়দায় ভোট হয়েছে? সর্বোচ্চ ভোটে জেতাতে হবে। একের পর এক এলাকাতে ভোট কিভাবে হয়েছে? কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তার আত্মসমীক্ষা করেছে। ফলে কার্যত আপনি যাদেরকে দিয়ে ভোট লুট করাবেন, যাদেরকে দিয়ে আপনি সিন্ডিকেট রাজ করাবেন, যাদের দিয়ে আপনি পার্টি চাঁদা তোলাবেন, তাদেরকে আপনাকে ললেসনেস রাখতে হবে। এবং ললেসনেসটা এমনভাবে রাখছে যেখানে দল এবং পুলিশ প্রশাসন এক হয়ে যাচ্ছে। সেখান থেকে আরেকটা জায়গা সুমনদা, যেটা খুব চিন্তার জায়গা তৈরি হচ্ছে, সেটা হলো যে আমাদের রাজ্যে বিরোধী দল মারা গেছে। আপনি আমায় বলুন, অনুব্রত কেসটাই বলুন, একটা লোক ক্রাইম করলো, তারপরে কেবলমাত্র বীরভূমের 2-1টা মিছিল ছাড়া সারা রাজ্যটা অচল করে দেওয়ার মতন জায়গা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন এই অচল কাজটা করেছিলেন। বিরোধী রাজনৈতিক দল, এই যে একটার পর একটা মার্ডার হয়, একটার পর একটা দুর্নীতি হয়, তাদেরকে আপনি রাস্তায় কোথায় পাচ্ছেন? যে ভূমিকা মানুষ ভোট দিয়েছে, কেন মানুষ ভোট দিয়ে বিরোধী দলকে বিধানসভায় পাঠিয়েছে, সেই বিরোধী দল গণ আন্দোলন বিশ্বাস করে না। সেই বিরোধী দল কেবলমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত। তাহলে আমার দিনের শেষে শাসকের দ্বারা অত্যাচারিত মানুষ, আবার বিরোধীদের অনুপস্থিতি। প্রথমে দেখুন সুমন্ত, অনেকগুলো পয়েন্ট বিশ্বনাথ টাচ করেছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকের বাইরে ছেলে কাজ করতে চান, উনি ছেলে বাইরে কাজ করতে চান, উনি বললেন। দেখুন একটা কথা আমি বারবার বলি, পশ্চিমবঙ্গ থেকে যেমন একটা বড় অংশের মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন, একথা সত্যি, তেমন ভারতবর্ষের 4র্থ রাজ্য পশ্চিমবঙ্গ, যে রাজ্যে বাইরে থেকে লোকে কাজ করতে আসে, এই তত্ত্বটা আমরা কেউ বলি না। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি সেন্ট্রাল কথা হচ্ছে যে পাড়ায় পাড়ায় মদের দোকানের কথা বলা হচ্ছে। আমি আমার পাড়ায় নেই, বিশ্বনাথদার পাড়ায় আমি বলছি সরকার, আমি বলছি
গুজরাট বিহারের মতো অফিসিয়ালি মদ ব্যান করে ব্ল্যাকে সেই মদ বিক্রি করে পার্টি ফান্ডে টাকা ঢোকার চাইতে অফিসিয়ালি মদ বিক্রি অনেক ভালো। 3 নম্বর কথা সুমনদা আমি বলছি, একটা কথা বিশ্বনাথদা বললো সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কত ভোটে জেতেন কি করে, ইত্যাদি করেন কি করে। আমি বলছি কটা বাইপোল, কটা বুথে বাইপোল চেয়েছিল বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথদা তাহলে সিপিএম বিজেপি যে অভিযোগটা করছে না সেই অভিযোগটাও বিশ্বনাথদা করছে অফিশিয়ালি তো কটা বুথে পশ্চিমবঙ্গের লোক শেষ লোকসভা এক এক করে দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি নিশ্চয়ই তথ্যগতভাবে জানেন পশ্চিমবাংলার সরকারের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের উৎস হলো মদ বিক্রি করে। দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় যেটা পশ্চিমবাংলার সরকার এই তৃণমূল সরকার লটারির বিরুদ্ধে, লটোর বিরুদ্ধে, মদের দোকানের বিরুদ্ধে আন্দোলন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সে পাড়ায় পাড়ায় কত শতাংশ দোকান বার করে বেরিয়েছে জানেন? 70% দোকান বার বেরিয়েছে এই তৃণমূল শাসনকালে। মদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, দিনের পর দিন আমি আপনাকে বলছি বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনায় যে কায়দায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে প্রথমেই 50% মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দিনের পর দিন আপনি পুরসভা নির্বাচন দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কোনো মানে সেখানে বিরোধীদের সামান্য মিটিং মিছিল করবার এখতিয়ার নেই। সেই রকম একটা গণতান্ত্রিক অবস্থান যেটা তৈরি করেছেন সেটা একটা অটোক্রেসি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাননীয় অধ্যাপক বিশ্বনাথ বাবুর এক্সপেকটেশন ভারতীয় জনতা পার্টির কাছে আছে দেখে এটা আমাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। কিন্তু আপনাকে মনে রাখতে এক সেকেন্ড, বিশ্বনাথ আমাকে শেষ করতে দেবেন। এতক্ষণ আপনি বলেছেন, আমি একটা লাইন বলবো। আমি শুধু এইটুকু বলবো বিশ্বনাথদা, দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিধানসভা ভাঙচুরের আন্দোলন করতে পারবো না, এটা আমাদের নীতি না। এই নেগেটিভ আন্দোলন করেই তো আজকে এই অবস্থা, 13 বছর শাসন করে। মানুষ তো এই নেগেটিভ জিনিসকে পছন্দ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর বলেছেন বাংলা বন্ধ করব, তার আগে তো রেগুলার বাংলা বন্ধ ডাকতেন। আমরা এটা করিনি, আমরা এটা চাই না। ওষুধ খেয়েছে, আমার বক্তব্য হচ্ছে সেখানে না। আমার বক্তব্য হচ্ছে ধরুন ঘটনা ঘটতেই পারে, এই চিৎকার চেঁচামেচি ছেড়ে প্রশাসন তো অ্যাক্ট করবে। এখনো পর্যন্ত ওই পুলিশ অফিসার যার জন্য মারা গেল ওই ওসিকে ওরা সরিয়েছে, সাসপেন্ড করেছে, একটা শোকজ করেছে, জানতে চেয়েছে। আমার 3টে কথা বলার। প্রথম কথা হচ্ছে দেবাংশু যেটা বললো বাইরে থেকে আসে, পশ্চিমবাংলা থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কোন ধরনের পেশায় যাচ্ছেন, আর যারা বাইরে থেকে পশ্চিমবাংলায় আসছেন তারা কোন ধরনের কাজ করতে আসছেন একটুখানি দেখা যাক। বাংলা থেকে মানুষ বাইরে যাচ্ছে মাটি কাটার কাজ করতে, কাতারে কাতারে মানুষ 100 দিনের কাজের টাকা এখানে না পেয়ে ওখানে যাচ্ছে। আগে ডাক্তারি করতে, ইঞ্জিনিয়ারিং করতে যেত। এটা আমি বলছি ওইটাকে নিয়েও একটা তথ্য পারলে পশ্চিমবঙ্গ সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করুক। আমার 2টো কথা বলার। মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাগুলো দিচ্ছিলেন যেখানে প্রচুর সুপারি কিলিং, এই কন্ট্রাক্ট কিলিং ইত্যাদি হচ্ছে, তোমাদের কানে লেগেছে কিনা জানি না, 2টো জায়গার নাম বললেন, সাতগাছিয়া এবং হচ্ছে ফলতা, তার সাথে আরো কয়েকটা বললেন। সুতরাং মোটামুটি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলটা কেমন তা কিন্তু পিসির কথায় কিছুটা বোঝা গেল কেমন। 2 নম্বর কথা। 3 নম্বর আমি বলছি যে এই যে কন্ট্রাক্ট কিলিং, সুপারি কিলিং দিয়ে, আচ্ছা ওনার দলের এক কাউন্সিলর সুশান্ত ঘোষকে কদিন আগে কন্ট্রাক্ট কিলাররা খুন করতে গেছিল না? বাই চান্স বন্দুকটা তখন লক হয়ে গেছিল বলে, নাহলে ওই দিনই ওখানেই মামাটি মানুষ হয়ে যাচ্ছিল সুশান্ত ঘোষের। এবার আমি যে কারণে কথাটা বলছি, বিহার থেকে যে দুটো ওই যেমন বলছিলেন যে কিছু লোক কন্ট্রাক্ট কিলার হিসেবে বাইরে থেকে আসছে ইত্যাদি, তাদের তো সুশান্ত ঘোষের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাদেরকে কারা সুশান্ত ঘোষকে মারার জন্য পাঠিয়েছিল আজ অব্দি জানতে পারলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কন্ট্রাক্ট কিলার ভাড়া করে নিজের দলের নেতাকে মারতে পাঠাচ্ছে। আমার প্রশ্ন, আমি জাস্ট 1 সেকেন্ড নিব। প্রধান বিরোধী দল বিজেপির অবস্থা গণ আন্দোলনের সাথে নেই, কিন্তু যে সিপিআইএম দল গণ আন্দোলনের মাধ্যমে 60-70-এর দশকের ক্ষমতায় এসেছিল, সেই সিপিএম দল রাস্তায় কোথায়? এই রকম ঘটনা দিনের পর দিন ঘটছে, আমরা কোথায় প্রতিবাদ দেখতে পাচ্ছি? সিপিএম দল কলকাতায় তো একটা মিছিল করতে পারতো, একটা জেলায় তো মিছিল করতে পারে, কেন ঘুমিয়ে থাকে সিপিএম দল? আমি একটা লাইন জাস্ট বলছি সুমনদা, ইন্দোর আসন থেকে বিজেপির প্রার্থী 10,08,000 ভোটে জিতেছেন, শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে 8 লাখ ভোটে জিতেছেন, অমিত শাহ 7,44,000 ভোটে স্বয়ং অমিত শাহ জিতেছেন। 7,44,000 আমি এক্ষুনি থামাচ্ছি।